নমস্কার, আমি সুমন চৌধুরী। আর আজকে আমার লেখা অপরাধী গল্পের পার্ট 2। প্রথমে অধীর মিত্রকে প্রশ্ন করা হলো, আচ্ছা, আপনি প্রত্যেকটা লাশ কি একই সময় পেয়েছিলেন? হ্যাঁ, প্রায় একই সময়। আপনি কোনো ধর্মকে বিশেষভাবে প্রাধান্য দেন কি? মানে শাক্ত না বৈষ্ণব, কোন ধর্মকে প্রাধান্য দেন? আগে দুটোই, কিন্তু তেমনভাবে কোনো কিছু তো পালন করি না। মানে এই রকমভাবে আমি ধর্মটাকে দেখি না। কেন বলুন তো? না, এমনি। আপনি আসুন। এরপর এরপর পুরনো সিআইডি অফিসার সুধাংশু চ্যাটার্জিকে একই প্রশ্ন করা হলো। সে উত্তর দিল, দেখুন, লাশ আমি শেষের দিকে কয়েকটায় দেখেছি, তবে হ্যাঁ, সকাল 4টে সাড়ে 4টের মাঝে নাকি দেখা গিয়েছিল, এমনটা শোনা গেছে। আর আমি তেমন ধর্ম নিয়ে মাথা ঘামাই না, ঠিক আছে? সোমনাথবাবু একটু ভুরুটা কুঁচকে নিলেন। তিনি যেন একটা প্রমাণ পেয়েছেন এই ব্যক্তি মিথ্যে কথা বলছে, কারণ ওনার গলায় রুদ্রাক্ষের মালা তিনি দেখেছেন, আর কালকেই মাথায় তিলকও দেখেছেন, অথচ তিনি বলছেন ধর্মে বিশ্বাস সেরকম নেই। তারপর নতুন সিআইডি রূপে যিনি নিযুক্ত হয়েছিলেন তেনাকে প্রশ্ন করলেন, আচ্ছা রুদ্রনীলবাবু, সুধাংশুবাবু ধর্মে কেমন বিশ্বাসী? ঘোর শাক্ত, প্রত্যেক দিন সকালে উঠে স্নান সেরে মা কালীর পুজো করে প্রসাদ নেয়, তারপর অন্য কোনো খাদ্য গ্রহণ করে। কিন্তু কেন জিজ্ঞেস করছেন বলুন তো? না মানে, আমারও তাই মনে হলো। আপনাকে যা জিজ্ঞেস করলাম কাউকে বলবেন না কিন্তু, ঠিক আছে? এরপর সোমনাথবাবু তার ভাইপোকে প্রশ্ন করল, কেননা সন্দেহের খাতা থেকে পুরোপুরি তাকেও বাদ দেওয়া যায় না, সেও ধার্মিক। তুই লাশটা প্রথম দেখেছিস, তারপর কে দেখেছে? দাদা, তারপর আমার সহকর্মী অবশ্য রক্ত দেখে আমি প্রথমেই বুঝতে পারিনি, মানে আমি ঠিক বলতে পারবো না। গাছের ছালের রস ভেবেছিলাম আমি, ওটা রক্ত তো আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই যদি সত্যি খুন করে থাকিস তাহলে এখনই বলে ফেল। দাদা দেখো, যদি আমি খুনি হয়ে থাকি না, তা আমি নিজেও চাই আমার সাজা হোক। আমি সমস্ত সাজা পেতে রাজি, কিন্তু আমি এর সঠিক বিচার চাই। ঠিক আছে, তুই আসতে পারিস। এরপর কনস্টেবলকে ডাকা হলো। যদিও বলে রাখা ভালো, কনস্টেবলকে সন্দেহের খাতায় রাখার কারণ, খুনের সময় পুলিশ তাকে একবার ভোরবেলায় জঙ্গলে দেখেছিল। তো কনস্টেবলকে প্রশ্ন করা হলো, আচ্ছা, তোমার কারো ওপর সন্দেহ হয়? হ্যাঁ দাদাবাবু, বিনোদ স্যারের ওপর সামান্য সন্দেহ হয় বই কি। সে আবার কে? আগে আমাদের থানার সাব ইন্সপেক্টর। তার ওপর সন্দেহের কারণ? সে প্রতিদিন ভোরে জঙ্গলে যেত। সে ফরেস্ট রেঞ্জার তো নয়, তাহলে জঙ্গলে কী কাজ? কবে থেকে যেত তা তো বলতে পারবো না। তাকে আমি মর্নিং ওয়াকের সময় দেখেছি, ওই হত্যাকাণ্ডের কাছাকাছি। পুলিশকে জানাননি কেন? স্যার, অধীর স্যারকে বলেছিলাম, সে গুরুত্ব দেয়নি, কারণ থানায় বিনোদ স্যারকে সবাই মাথা মোটা মনে করে। কিন্তু আমার আর আমার এক কলিগ বন্ধুর এমনটা মনে হয় না। তোমাদের কেন মনে হয় না সেটা জানতে পারি? কারণ স্যার, ও মাত্র 2 বছর হয়েছে সাব ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে, তাতেই একটা বড় বাড়ি করে ফেলেছে। এত পয়সা এলো কোথা থেকে? সবাই যদিও বলে ওর বাবার নাকি ছিল, আমাদের এলাকার তো, তাই ভালো করে জানি ওর বাবা কবেই ওকে বেদখল করেছে। তোমাদের এলাকা মানে? মানে আমাদের গ্রামেরই উনি। আচ্ছা আচ্ছা, তো উনি কি এখন এখানেই আছেন? হ্যাঁ, এ থানাতেই আছে, তবে এখন থানায় আছে কি না জানি না। বিনোদ স্যারের তোমার ফোন নাম্বার আছে?
হ্যাঁ স্যার আছে। উফ, এতক্ষণে একটা সঠিক প্রমাণ পাওয়া গেল। আচ্ছা সামন্ত, তোমাকে আমি কী বলে ধন্যবাদ দিতে পারবো জানি না ভাই, তবে তুমি এখন একটা ফোন লাগাও, বলো বিশ্বনাথ বাবুর বাড়িতে চলে আসতে। আর না হলে তুমি অধীর বাবুকে বাইরে গিয়ে একটা ফোন করতে বলো, ঠিক আছে? এতক্ষণে মনে হচ্ছে আমার পাওয়া প্রমাণগুলোর সঙ্গে সমস্ত কিছু যেন ছকে বসে যাচ্ছে। যাও যাও, শিগগিরই যাও, অধীরবাবুকে বলো। মিনিট 15-র মধ্যে বিনোদ উপস্থিত। সন্দেহ যেন না হয় তাই সোমনাথবাবু আগেই অধীরবাবুকে বাইকের একটি চাকার পাম্প খুলে দিতে বলে। এই বাহানাতেই যেন অধীরবাবু ওনাকে ডেকেছেন। যদিও অধীরবাবু বলেছিল আরে ছাড়ুন, ও বাইকের চাকা দেখবে নাকি, কিন্তু ঢোকার পথে দুজনেই লক্ষ্য করে, হ্যাঁ, বাইকের দিকে লক্ষ্য করলো। সোমনাথবাবু কানের কাছে গিয়ে অধীরবাবুকে বললেন, আরে কি মশাই, টের পেলেন? কি বলবো, একে তো আমি বোকাশোকা মনে করতাম। আরে উনি নয়, আপনি হলেন বোকা, চলুন ভিতরে। ওরা দুজনে ঢুকলো, পেছনেই বিনোদ। সোমনাথবাবু বললেন, বিনোদবাবু, যখন আপনি চলে এসেছেন তখন আপনাকে আলাদাভাবে কিছু প্রশ্ন করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। কিছুটা ইতস্তত করলেও রাজি না হয়ে থাকতে পারলেন না। ভিতরে গিয়ে বললেন, আচ্ছা, আমি তো এই কেসটা দেখছি না, তবে আমার সঙ্গে কী প্রশ্ন? হ্যাঁ, কিন্তু আপনি তো প্রথম দিন ওনার সঙ্গে এসেছিলেন, সেই বিষয়ে একটু আধটু প্রশ্ন, এই আর কি। পরিষ্কার বোঝা যাচ্ছিল ওনার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্যভাবে তাকে নিয়ে আসা হয়েছে এখানে। দেখুন বিনোদবাবু, আমি শুধু দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, আপনি প্রতিদিন সকাল কটায় উঠেন? ওই 6টা থেকে 6:30টার মধ্যে। মৃদু হেসে সোমনাথবাবু বললেন, মাঝে মধ্যেও কি ভোরে ওঠেন, মানে মর্নিং ওয়াকে কি একবারও যান না? মাথায় ভাঁজ পড়ে বিনোদবাবুর। প্রশ্ন করেন, কেন? আমার শরীরও ফিট আর মনও চাঙ্গা। ভাবছেন ভোরে উঠি না? আমার ঘরেই জিম আছে, তাই শরীর আমি সবসময় ফিট রাখি। কিন্তু চাকরি পাওয়া তো মাত্র 2 বছর হলো আপনার, তার মধ্যে এত বড় একটা বাড়ি, তাতে আবার জিম, এত সব কিছু করলেন কি করে? আমার মনে হয় সেটা আপনার কেসের সঙ্গে সম্পর্কিত নয়। তাই চলুন বাইরে দেখি সম্পর্ক ঘটাতে পারি কি না। এসে সকলকে যেখানে একসঙ্গে বসিয়ে রেখেছিল সেখানে অধীরবাবুকে দরজার মুখে দাঁড়িয়ে পড়তে বললেন। সঙ্গে সামন্তকেও বলল, তুমি যাও, বাইরে গিয়ে তুমিও বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়ো। এরপর শুরু করলেন, বিশ্বাস করুন, আমিও ভেবেছিলাম এই কেস আর সমাধান হলো না, কাল আমার ফ্লাইট, আমি অসফল হয়েই ফিরে যাব। কিন্তু সামন্ত আমার যথেষ্ট উপকার করেছে। আমার প্রথম থেকেই সন্দেহ ছিল এই খুনের পিছনে দুজনের হাত আছে, কিন্তু একজনকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, অপরজন কোথায়? অপরজন বিনোদ। এই বিনোদবাবুই হলেন খুনি। অবশ্য আসল অপরাধী যদি বলা হয় তো সিআইডি অফিসার সুধাংশু চ্যাটার্জি। তিনি তার নৃশংস 2 হাতে ওই 11 জনের হত্যা করেছিলেন। সুধাংশুবাবু চিৎকার করে উঠলেন, কী সব বলছেন? আপনি পাগল হয়ে গেছেন নাকি? ও, তার মানে আপনি কিছু বলবেন না, আমাকেই পুরোটা বলতে হবে। ঠিক আছে, আমার কোথাও ভুল চুক যদি থাকে তো আপনি ঠিক করে দেবেন। শুরু করি। সিআইডি অফিসার সুধাংশু চ্যাটার্জি হলেন ঘোর শাক্ত। তিনার বিয়ে হয়েছে আজ প্রায় 9টা বছর হয়ে গেল, কিন্তু তার কোনো সন্তান হয় না। প্রচুর ডাক্তার দেখিয়েছেন, কোনো সুরাহা হয়নি। শেষে এই 1 বছর আগে তার দেখা হয় এক তান্ত্রিকের সঙ্গে। তিনি ওনাকে একটি পুঁথি দিলেন এবং বলিদানের কথাটা বললেন। যেহেতু নরবলির কথা বলেছিলেন ওই তান্ত্রিক, তাই তিনি প্রথমে রাজি হয়নি, কিন্তু পুঁথিটা তিনি নিজের কাছে রেখে দেন।
যেটা আমি রক্তে দাগ বরাবর গিয়ে একটি অন্ধকার গুহার মধ্যে পেয়েছি। পুলিশ পায়নি, তার পিছনে কারণ আছে, আর সেই কারণটা হলো বিনোদবাবু অর্থাৎ সুধাংশুবাবু একটা সুন্দর পরিকল্পনা করেই নেমেছিলেন, কিন্তু তিনার ভাগ্য খারাপ যে যেদিন আমি তদন্তের দায়িত্ব নিই সেদিন থেকে কোনো পুলিশ বা সিআইডি বা অন্য কাউকে আমি এই জঙ্গলের মধ্যে প্রবেশ করতে দেইনি। আমার ভাইকেও কোনো এভিডেন্সে হাত দিতে সুযোগ দেইনি। অবশ্য এখন আমার বলতে কোনো দ্বিধা নেই, সন্দেহের তালিকায় আমি যাদেরকে রেখেছিলাম তাদের সকলকে আমি আজকে এখানে ডেকে পাঠিয়েছিলাম, আর সেখানে আমার ভাইকেও আমি বাদ দিতে পারিনি। কিন্তু উদ্দেশ্যটা কী, এর উত্তর শুধু সুধাংশুবাবুর কাছে এসেই ঠেকে যায়। আপনার সবচেয়ে বড় বোকামি কী জানেন? আপনার মিথ্যে বলা। আপনি বললেন ধর্ম নিয়ে মাথা ঘামান না, অথচ আপনার গলায় রুদ্রাক্ষের মালা, বাড়িতে মা কালীর আর বাবা ভোলানাথের ছবি। যাই হোক, এতদূর পর্যন্ত সব ঠিক আছে কি, তাই তো সুধাংশুবাবু? তিনি গুম হয়ে বসে রইল, মুখে ক্রোধের ছাপ স্পষ্ট। তারপর সোমনাথবাবু আবার বলতে শুরু করলেন, আচ্ছা, আপনার সন্তান না হওয়ার সমস্যা জেনেছি আপনার বাড়ির চাকরের কাছ থেকে, সেটা কি জানেন? যদিও আপনি তো কিছুই জিজ্ঞেস করছেন না, তাও বলে দিলাম। আপনি হয়তো জানেন না আপনার ওই ভণ্ডতান্ত্রিক ধরা পড়েছে। আপনাকে এই বলি দিতে বলার কারণ জানেন? হার। ওর হারের ব্যবসা ছিল। আপনি যখন বলি দেবেন তখন তার দেহটা তো আপনি ফেলে দেবেন, আর সেই হার নিয়ে চলে ওর বিজনেস। এই হারের বিজনেস লক্ষ লক্ষ টাকার মুনাফা। ওই ধরা পড়ে যাওয়া আসামির কাছ থেকেই হাজার নাম বলার পর আপনার নামটা বেরিয়ে আসে। আমি উকিল, তারপর সত্যান্বেষী, তাই আমার কাছে দুয়ে দুয়ে চার করতে বিষয়টা খুব একটা অসুবিধা হয়নি। এবার আসি বিনোদবাবুর কথা। ওনাকে নিয়ে বিশেষ কোনো কথাই ছিল না আমার, কিন্তু কনস্টেবল সামন্ত আমাকে সন্দেহর কথাটা জানায়, এবং তখনই আমি বুঝতে পারি এই কাজে কোনো একজনের যে মদত ছিল সে অন্য কেউ নয়, এই বিনোদবাবু। উনি হয়তো মোটা অঙ্কের টাকা নিয়ে আপনার অপরাধ সম্পূর্ণ আড়াল করে দিতেন, তাই না? তীক্ষ্ণ বুদ্ধি বিনোদবাবুর। তাই নিজেকে আড়ালে রেখে প্রমাণ এমনভাবে লোপাট করতেন, অধীরবাবু, এমনকি সিআইডি অফিসার রুদ্রনীলবাবুও তার এই প্রমাণ লোপাট ধরতে পারেনি। এদিকে তাকে তালিকায় রাখতে পারিনি। বিনোদবাবুকে ধরার সমস্ত প্রশংসাটাই যায় কনস্টেবল সামন্তর হাতে। অধীরবাবু, আপনাকে বলে রাখি, সামন্ত আপনাকে অনেক কিছুই বলতে চেয়েছিল, আপনি শোনেননি। এমনটা করবেন না। কখনো কখনো কনস্টেবলও এমন কিছু প্রমাণ নিয়ে আসে যা আপনারা আনতে পারেন না। আমার তালিকায় বিন্দুমাত্র সন্দেহ যাকে হবে তাকে আমি ছেড়ে কথা বলবো না, তাই আমি আপনাদেরকে তালিকায় রাখতে বাধ্য হই। যাক, তবে আশার আলো ফুটেছে, তাহলে আমার কাজ তো সমাপ্ত হলো। আশা করি অপরাধীদের শনাক্ত করতে আর কোনো সমস্যা নেই। আর সুধাংশুবাবু, আপনাকে বলি, ধর্ম কখনো অধর্মের পরিপূরক হয় না, এটা মাথায় রাখবেন। আর ভাই, তোকেও বলি, কিছু মনে করিস না, সন্দেহের খাতায় আমাকে রাখতেই হবে। না দাদা, তোমাকে তো আমি আগেই বলেছিলাম অপরাধীকে ছাড়বে না, তাতে যদি আমি অপরাধী হই তবুও না। বেশ, তাহলে ধন্যবাদ।